কেন্দ্রীয়ভাবে এবার অনুষ্ঠিত হবে না পিইসি পরীক্ষা, নিজ নিজ স্কুলে হবে মূল্যায়ন। ক্লাস শুরুর সিদ্ধান্ত এ সপ্তাহেই। আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষাগুলো নিব আমরা। কিভাবে স্কুল রিওপেনিং হবে সেটার নীতিমালাটা আমরা ফাইনাল করেছি। অক্টোবর এবং নভেম্বরকে সামনে রেখে যে পাঠ পরিকল্পনা করেছি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনুমোদন করেছি। যৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা, অভিভাবকদের সাধুবাদ। আমরা যারা টাউনে বাস করি তারা অনলাইনে টুকটাক ক্লাস করতে পেরেছি, বাট অধিকাংশ শিক্ষার্থীরাই অনলাইনে ক্লাস হয়নি। আমি মনে করি এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। এসব বাচ্চারা ভালো মেধাবী, ওদের বৃত্তির জন্য কি করা হয়েছে? সরকার সঙ্গতভাবেই সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাস্থ্যের প্রকল্পের কার্যালয় থেকে 2 লাখ পিস মানহীন মাস্ক জব্দ, দুর্নীতির প্রমাণ। ঢাকার 2 হাসপাতালে টাস্কফোর্সের অভিযানে 50 লাখ টাকা জরিমানা। ঋণের নাটক সাজিয়ে ফার্মার্স ব্যাংকের টাকা আত্মসাৎ করেন এসকে সিনহা, ব্যবহার করেন ব্যাংক কর্মকর্তাদের। দুর্নীতির মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণে দুদক কর্মকর্তা। করোনা পরিস্থিতিতে সিলেবাস শেষ না হওয়ায় এবছর কেন্দ্রীয়ভাবে পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। নিজ নিজ স্কুলে মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চালুর বিষয়ে নীতিমালা চূড়ান্ত হয়েছে। এ সপ্তাহের শেষেই সিদ্ধান্ত জানানো হবে। করোনা সংক্রমণের কারণে গেল 17 মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ ঘোষণার আগে 2 মাসেরও কম সময় পাঠদান করা হয়। এ অবস্থায় আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে 29 লাখ পরীক্ষার্থীকে ঝুঁকিতে রেখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে আগেই আভাস দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে পিইসি পরীক্ষা না নেওয়ার প্রস্তাবনা দিয়ে গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে সম্মতি দেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। পিইসি পরীক্ষাটা নিচ্ছি না। এবছর আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষাগুলো নিব আমরা। স্কুল খোলার বিষয়ে 3 ধরনের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শ্রেণীর পরীক্ষা নেওয়ার ব্যাপারে নীতিমালা চূড়ান্ত করার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 3টা অল্টারনেটিভ পাঠ পরিকল্পনা তৈরি করতে বলেছিলাম জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে। অক্টোবর এবং নভেম্বরকে সামনে রেখে যে পাঠ পরিকল্পনা করেছি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনুমোদন করেছি। প্রত্যেকটা স্কুল 1 থেকে ক্লাস 5 পর্যন্ত তাদের স্ব স্কুল প্রশ্নপত্র করে তারা পরীক্ষা নেবে। তবে সেপ্টেম্বরে স্কুল খোলার সম্ভাবনা নেই বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নেয়ার সরকারি সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন শিক্ষাবিদরা। অভিভাবক ও শিক্ষার্থীরাও পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। ক্লাসরুমে হুল্লোড় নেই, যন্ত্রের পর্দায় বন্দি পাঠদান। 5 মাসের বেশি সময় ধরে শিক্ষার্থীদের সংযোগ নেই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে। এর মধ্যে কিভাবে হবে পরীক্ষা? অবশেষে মিলল জবাব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয়ভাবে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। করোনার মাঝে পরীক্ষাটা হচ্ছে না, এতে আমরা খুবই খুশি, কারণ আমরা যারা টাউনে বাস করি তারা অনলাইনে টুকটাক ক্লাস করতে পেরেছি, বাট অধিকাংশ শিক্ষার্থীরাই অনলাইনে ক্লাস হয়নি। পরীক্ষা হবে না, এর জন্য জানি না কি হবে। যদি তুলে দেয় তাহলে তো অনেক ভালো। করোনাকালে এই ধরনের একটা সিদ্ধান্ত বিশ্বব্যাপী কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিয়মমাফিক পরীক্ষাগুলো বাতিল করছে। তার ধারাবাহিকতা বাংলাদেশ তো আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সেই হিসাবে আমি মনে করি এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা না নেয় শিক্ষার্থীদের বৃত্তিও দেওয়া হবে না। সার্বিকভাবে সে সিদ্ধান্ত কতটা যৌক্তিক? করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নেওয়া এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব নয় এবং সেখানে তাদেরকে একটি জাতীয় পরীক্ষার সম্মুখীন করা সঙ্গত হবে না। সরকার সঙ্গতভাবেই সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা থাকতে হবে এবং শিক্ষকরা যাতে প্রস্তুত থাকেন, তাদের প্রস্তুতি পর্বটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর মতো পরীক্ষা চিরতরে বন্ধেরও দাবি জানালেন এই শিক্ষাবিদ।
তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। ২০ বছর খুঁজে ফিরেছেন পরিবারকে। সময় সংবাদের রিপোর্ট প্রচারের পর আত্মীয়দের পেয়ে আপ্লুত সিরাজ। অনেক দূরে একটা আমি এই মসজিদে যাইতাম, মার কি জিনিস আমি অত পাই নাই। একটা জিনিস কি গ্রামের নাম জানতাম না, কিছু জানতাম না। কই সে গল্প শোনাবো সংবাদের শেষাংশে। করোনাকালে দেশের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কেনা স্বাস্থ্য অধিদপ্তরের 2 লাখ পিস KN95 মাস্কের নেই কোনো অনুমোদন। সিম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে 9 কোটি টাকা পরিশোধ করা হলেও মাস্কগুলো পড়ে আছে ERPP প্রকল্পের কার্যালয়ে। সময় সংবাদে অনুসন্ধানী প্রতিবেদনের পর র্যাবের অভিযানে উঠে আসে এ চিত্র। পরে মামলা করা হয় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জব্দ করা হয়েছে মাস্কগুলো। এহসান জুয়েলের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি কেনাকাটার অংশ হিসেবে 2 লাখ পিস অনুমোদনহীন KN95 মাস্ক সরবরাহ করেছে সিম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। মাস্ক আমদানি করতে নেওয়া হয়নি ওষুধ প্রশাসনের অনুমতিপত্র, খোলা হয়নি LC। মহাখালী DOHS এর ERPP প্রকল্প অফিসে অভিযানে মাস্কগুলোতে নানা ত্রুটি পায় র্যাব। এই মাস্কগুলোর প্যাকেটের গায়ে স্পষ্ট করে লেখা আছে, দিস প্রোডাক্ট ইজ এ নন মেডিকেল ডিভাইসেস। এছাড়া এগুলো সিভিল গ্রেডেড প্রোডাক্ট, অর্থাৎ এগুলো কোনোভাবেই মেডিকেলের কোনো কাজে ব্যবহার করা যাবে না। এছাড়া মাস্কগুলোতে সাধারণত 5টি করে লেয়ার থাকার কথা, কিন্তু এই মাস্কগুলোতে দেখা গেছে 4টি করে লেয়ার আছে। এবং এখানকার অভিযানকারী দল তারা দেখেছে যে এগুলো আগুনে পুড়ে যাওয়ার কথা, কিন্তু আগুন দিয়ে জ্বালানোর পর এগুলো গলে গলে পড়ছে। শুরুতে এই প্রকল্পের পরিচালক ও উপপরিচালক নানা তথ্য দিয়ে সহযোগিতা করলেও র্যাবের জিজ্ঞাসাবাদের মুখে তারা বৈঠকের কথা বলে অফিস থেকে বেরিয়ে যান। বলেন সব ঘটেছে আগের পরিচালকের আমলে। এটা আগে যিনি মালামাল প্রক্রিয়া করেছিলেন ওই মালামালগুলো ঠিক আছে কিনা এটা দেখার জন্য। পরে আমদানির কাগজ নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান সিম এন্টারপ্রাইজের মালিক মনোয়ার হোসেনকে বারবার প্রকল্প অফিসে আসতে বলে র্যাব। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে তার নামে মামলা করা হয়। সাবেক PD এবং DPD তাদের বিরুদ্ধে দুদককে লেখা হবে মোবাইল কোর্টের মাধ্যমে। প্রকল্প অফিস থেকে মাস্কগুলো জব্দ করে র্যাবের মোবাইল টিম। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর মালিবাগে বিভিন্ন হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও টেস্ট কিট উদ্ধার হওয়ায় 30 লাখ টাকা জরিমানা করা হয়। আর টেস্ট না করেই রেজাল্ট দেওয়ার অভিযোগে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে 20 লাখ টাকা জরিমানা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান দীপ। মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্সের যে অভিযানটি শুরু হয়েছিল সেই অভিযানটি এখনও চলছে। এই মুহূর্তে মালিবাগের পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে অভিযানটি পরিচালিত হচ্ছে। পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে কোনো রকম পরীক্ষা ছাড়াই পরীক্ষা রিপোর্টগুলি দিয়ে দেওয়া হতো, অর্থাৎ তারা স্যাম্পল কালেকশন করতো। স্যাম্পল কালেকশন করার পর নির্দিষ্ট যে পরিমাণ সময় এখানে রাখার প্রয়োজনীয়তা রয়েছে সেটি তারা না রেখে তারা রিপোর্টটি ছেড়ে দিত। পাশাপাশি পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে আগে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অভিযান পরিচালনা করে এই দলটি, এবং সেখানে 30 লক্ষ টাকা জরিমানা করা হয়। যে আইসোলেশন সেন্টার থাকার কথা রয়েছে সেটি তারা মানেনি, এবং করোনা যারা আক্রান্ত রোগী রয়েছে তাদের পাশাপাশি আইসিইউর যে সাধারণ আইসিইউর রোগী তাদেরকে রাখা হচ্ছে। দেখতে পেয়েছি সেখানে যে রিএজেন্টগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণ। এছাড়াও র্যাবের ভ্রাম্যমাণ আদালতে যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন সারোয়ার আলম, তিনি যেটি বলেছেন যে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের যে প্যাথোলজির জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ কিছু রিএজেন্ট পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে অপারেশন থিয়েটার, 4টা অপারেশন থিয়েটার থেকে বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী যেগুলো আজ থেকে আর কয়েক বছর আগে আপনার মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলো জব্দ করা হয়েছে। একটা পেট্রিডিসে একজন রোগীর স্যাম্পল দিয়ে টেস্ট করার কথা, কিন্তু সেখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা পেট্রিডিসে 3জন করে আপনার 3জনের স্যাম্পল দেওয়া হচ্ছে। এই যাবৎকাল এই প্রতিষ্ঠানে যে সমস্ত মাইক্রোবায়োলজি রিপোর্ট তৈরি হয়েছে সবগুলো ফেক রিপোর্ট। কোভিড পেশেন্টদের যে প্রোটোকল মানা উচিত সে ধরনের কোনো প্রোটোকল তারা মানছে না। গ্রস একটা মিস্টেক হচ্ছে এদের মাইক্রোবায়োলজি ল্যাব এবং করোনা ইউনিট একই জায়গায়। এই সমস্ত হাসপাতাল বিরুদ্ধে অভিযান চলবে। এখানে নাম এবং পরিচয় মুখ্য বিষয় নেই, এবং আমাদেরকে তারা কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে আজকে আরও বেশ কয়েকটি হাসপাতালে তারা অভিযান পরিচালনা করবেন। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ। সন্ধ্যার সময় আরও থাকছে। ময়মনসিংহে রেল লাইন সংস্কারে পাথরের বদলে ইটের খোয়া, স্থানীয়দের ক্ষোভ। দুর্ঘটনার ঝুঁকি সত্ত্বেও নির্বিকার রেল কর্তৃপক্ষ।
সুপরিকল্পিতভাবে ঋণের নাটক সাজিয়ে ফার্মার্স ব্যাংকে টাকা লোপাট করেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 11 আসামি। আদালতে এমনটাই বললেন রাষ্ট্রপক্ষের 3 সাক্ষী। এদিন আদালতে পেশ করা হয় সিনহা সহ আসামিদের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় নথি ও জব্দ তালিকা। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার দুর্নীতির মামলায় মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের 3 সাক্ষী। এদের মধ্যে 2 জন ফার্মার্স ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং অপরজন দুদক কর্মকর্তা। তারা আদালতকে বলেন, ঋণ নেয়া আর অর্থ আত্মসাৎ পুরোটাই ছিল পরিকল্পিত। ঋণ পেতে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা নিজের পদ আর ক্ষমতার জোর খাটান। ডকুমেন্টস তো ক্লিয়ার, এটা যে উনার অ্যাকাউন্টে এই টাকাগুলো গেল কি করে। এই পেয়ার লোন অ্যাপ্লাই করলো শাহজাহান এবং নিরঞ্জন, সেইখানে তাদের অ্যাকাউন্ট থেকে দুটো পে অর্ডার হলো, দুটো পে অর্ডারে ওই এসকে সিনহার অ্যাকাউন্টে চলে গেল। তো ইটস ভেরি ক্লিয়ার যে উনি এটার সাথে জড়িত এবং উনি সেখানে নিয়েই ক্ষান্ত হন না, উনি সেখান থেকে টাকাগুলোকে আবার ডিস্ট্রিবিউট করে দিয়েছেন বিভিন্ন জায়গায়। এদিকে মামলার জামিনে থাকা 2 আসামি পুরো দায় চাপালেন সাবেক প্রধান বিচারপতির ওপরেই। তাদেরকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করিয়েছে, সেটি স্পষ্ট অভিযোগপত্রে উল্লেখ করা আছে। শাহজাহান এবং নিরঞ্জন চন্দ্র সাহার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের যে তার সিগনেচার কার্ড, ফর্ম, লোন আবেদনের যে ফর্ম। এদিন একই সঙ্গে মামলার 11 আসামির ব্যাংক লেনদেন সহ যাবতীয় নথি ও প্রমাণপত্র আদালতের কাছে জমা দেওয়া হয়। এই মামলায় 18 জন সাক্ষীর সাক্ষ্য নেবেন আদালত। আগামী 1 সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে। এই মামলায় এসকে সিনহা সহ 4 আসামি পলাতক। জামিনে আছেন 6 আসামি, আর কারাগারে আছেন ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান বাবুল চিশতি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ রেল স্টেশনে রেল লাইন সংস্কারে পাথরের বদলে ইটের খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের নানা অভিযোগের মুখেও নির্বিকার প্রশাসন। ময়মনসিংহ রেল স্টেশনের আউটার সিগন্যাল থেকে কেওয়াটখালী লোকোশেড পর্যন্ত 2 কিলোমিটার রেললাইন সংস্কারে পাথরের বদলে ইটের খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। কোনো রকম তদারকি ছাড়াই কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। পাথর ব্যবহার না করে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করায় রেললাইন আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বলে অভিযোগ স্থানীয়দের। কত টাকার কাজ কি ব্যাপার আমি কিছুই জানি না, আমি শুধু লেবারটা আমি খাটাইতেছি। বালু আর সুরকি দিয়ে কোনো সময় কাজ করতে দেখি নাই, যে একটা দুর্নীতি। এটা সুরকি আর বালু এটা একটু বৃষ্টি হইলে ধুয়ে দেবো। অপরিকল্পিতভাবে নিম্নমানের ইট দিয়ে রেললাইন সংস্কার করা হয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে নাগরিক নেতারা বলছেন, রেললাইন নির্মাণে ইটের খোয়ার পরিবর্তে পাথর ব্যবহার করতে হবে, তা না হলে প্রতিবাদে কর্মসূচি দেয়া হবে। যদি পাথর দিয়ে কাজটি না করা হয়, তে নাগরিক আন্দোলন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজন বোধে আমরা আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাবো। রেল চলাচল স্বাভাবিক রাখতে টেন্ডারের মাধ্যমে সাময়িকভাবে সংস্কারের কথা বললেও ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প ব্যয় সম্পর্কে কোনো তথ্য জানাতে রাজি হননি রেলওয়ে ময়মনসিংহের সহকারী নির্বাহী প্রকৌশলী। এস্টিমেটটাই করা হয়েছে এভাবে, পাথরের বদলে ইট দিয়ে, এটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টের, কম খরচে কোনো মতে এটা আপাতত করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। প্রবল জোয়ারে হুমকির মুখে সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল। কুমির, হরিণ ও কচ্ছপের আবাসের শেড, পুকুরপাড় ও রাস্তা উঁচু না করলে ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় আম্পানে সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় গত কয়েকদিনের জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় হুমকির মুখে পড়ে বন্যপ্রাণীগুলো। হঠাৎ করে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে করমজলের রাস্তা, বন্যপ্রাণী রাখার শেড ও পুকুরের পাড় উপচে পানি প্রবেশ করে। যদি আর 4 আঙ্গুল পানি হতো তাহলে সবকিছু একাকার হয়ে যেত। কুমিরের হাউজে কাদা জমে গেছে, তারপরে রাস্তায় পানি উঠে গেছে। ভবিষ্যতে যদি জোয়ার বড় হয় তাহলে এইসব বন্যপ্রাণীগুলি রক্ষা করা আমাদের জন্য দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। বন্যপ্রাণীর আবাসস্থল নিরাপদ রাখতে প্রজনন কেন্দ্রের অবকাঠামোগুলো উঁচু করে নির্মাণের দাবি জানান সুন্দরবনের এই বিশেষজ্ঞ। আমরা সরকারকে অনুরোধ করব অনতিবিলম্বে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য, ওখানকার যে স্থাপনাগুলো আছে সেগুলো উঁচু করে নির্মাণ করার জন্য
যাতে আমাদের বন্যপ্রাণীগুলো তাদের আবাসস্থল নিশ্চিত থাকে। প্রজনন কেন্দ্রের কর্মকর্তা জানান, প্রাণীগুলো রক্ষায় আরও ভালো ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সম্প্রতি যে কায়দা পানি হয়েছে এটা কখনো কল্পনা করা যায়নি। পরবর্তীতে ব্যবস্থা না নিলে ভবিষ্যতের জন্য আমাদের এই ধরনের পানি বা জলশ্বাস হইলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। 2000 সালে প্রতিষ্ঠিত করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বর্তমানে 300 বিলুপ্ত প্রজাতির কচ্ছপ, বাটাগোর বাসকা, 193টি কুমির ও 36টি হরিণ রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। সামাজিক দূরত্ব বজায় রাখলে মাস্ক পরতে হবে না ক্রিকেটার বা প্রশিক্ষককে, তবে অনুশীলনের প্রয়োজনে শারীরিক দূরত্ব কম হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী। যদি আউটডোর অ্যাক্টিভিটিতে কেউ অংশগ্রহণ করে, অর্থাৎ যার আশেপাশে 6 ফিটের মধ্যে কোনো লোক সমাগম নেই, সেই ক্ষেত্রে ফেস মাস্ক ব্যবহার করাটা বাধ্যতামূলক নয়। কিন্তু যদি কোনো কারণে সেই সুযোগ খেলোয়াড় না পায়, অর্থাৎ কোনো ইনডোর অ্যাক্টিভিটিতে অথবা জনসমাগমের মধ্যে যদি কাউকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয়, তাহলে কিন্তু ফেস মাস্কের প্রয়োজনীয়তা কিন্তু থেকেই যাচ্ছে। প্রপার ফেস মাস্কটা চুজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো প্রপার ফেব্রিক, ব্রিদেবল ফেব্রিক দিয়ে বানানো মাস্ক পরতে হবে। জানা ছিল না বাবা মায়ের সঙ্গে আর কখনো দেখা হবে কিনা। অস্তিত্ব সংকটে ভুগেছেন বছরের পর বছর। অবশেষে সময় সংবাদে খবর প্রকাশের পর পরিবারের সদস্যদের খুঁজে পেলেন 20 বছর আগে হারিয়ে যাওয়া সিরাজ। পরমাত্মীয়দের সন্ধান পেয়ে আপ্লুত তিনি। মুজাহিদ শুভর রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ 20 বছর ধরে পরিবার প্রিয়জন হারা ছিলেন সিরাজ। একদিকে টিকে থাকার লড়াই, অন্যদিকে খুঁজে ফিরেছেন হারিয়ে ফেলা ভিটেমাটি। অবশেষে সময় টিভির শরণাপন্ন হন সিরাজ। মঙ্গলবার সময় সংবাদে খবর প্রকাশের পর গাজীপুরে থাকা তার খালাতো বোন চিনতে পারেন তাকে। ফোন করেন প্রধান কার্যালয়ে। সে খবর সিরাজকে জানানোর সঙ্গে সঙ্গে ছুটে আসেন সময় টিভির কার্যালয়ে। আমার সময় টিভি আমাকে পাওয়া দিয়েছে মা বাপরে। আল্লাহর কাছে আমি এত অনেক ধন্য। বাপ মার জন্য অনেক কিছু আমি করে রাখছি। আল্লাহ যেন আমার বাপার সেবা যেমন করে যেতে পারি। মুঠোফোনে খালাতো বোনের বর্ণনার সঙ্গে মিলে যায় সিরাজের বাবা মায়ের নাম। জানা যায় তাদের বাড়ি শরীয়তপুরের বদরগঞ্জ থানার মহেশকান্দি গ্রামে। আনন্দে অশ্রু সজল হয়ে ওঠে সিরাজের চোখ। যেভাবে যে বললাম সেই খালাতো বোনের সবই কইল। আমি কিভাবে হারাইছি, কেমন হারাইছি, মামার বাসাতে কিভাবে হারাইলাম, সবই তো আমার খালাতো বোন আমার কইল। তুমি বড় মামার বাসা থেকে হারাই গেছিলাম। 20 বছর আগে মামার সঙ্গে লঞ্চে ঢাকা এসে হারিয়ে গিয়েছিলেন ছোট্ট সিরাজ। বড় ভাই ছিলাম আমি, এরপর এক ভাই, এরপর এক ছোট বোন ছিল। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কেন্দ্রীয়ভাবে এবার অনুষ্ঠিত হবে না পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা। মূল্যায়ন হবে স্কুলেই, দেয়া হবে না বৃত্তি। ক্লাস শুরু হচ্ছে না সেপ্টেম্বরে। এবং স্বাস্থ্যের প্রকল্পের কার্যালয় থেকে 2 লাখ পিস ত্রুটিপূর্ণ মাস্ক জব্দ। দুর্নীতির প্রমাণ। ঢাকার 2 হাসপাতালে টাস্কফোর্সের অভিযানে 50 লাখ টাকা জরিমানা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।